নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্যান দেয়ার বি স্মোক উইদাউট ফায়ার? ইংরেজিতে একটা লব্জ আছে যেটা আমাদের খুবই পরিচিত। ধোঁয়া যেখানে আছে তার পিছনে আগুনের সন্ধান আপনি পাবেনই পাবেন। আমরা সংসদের অন্দরে ধোঁয়ার কুণ্ডলী নিয়ে যতটা ভাবিত, ধোঁয়ার পিছনে আগুন থাকতে পারে কি না এবং সেই আগুনের চেহারাটা কি, সে ব্যাপারে তত্ত্ব তালাশ করাটা আমাদের খুব মনোভূত নয়। তার কারণ সেন্সেশন তৈরি যদি করতে হয় তাহলে ধোঁয়ার মধ্যেই চক্কর দিতে হবে এবং যে করে হোক আমাদের সংসদের নিরাপত্তা যে বিঘ্নিত হলো, সেটাই যে কত বড় বিপদের সংকেত এবং কি বিপুল পরিমাণে নিরাপত্তা রক্ষীদের ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কে নেবে, এই সব নিয়েই আমাদের মিডিয়া মশগুল হয়ে রয়েছে। যে যত পারে তত বেশি করে চেঁচাচ্ছে, আপন মনের মাধুরী মিশায়ে যা রচনা করার তাই করছে। কলকাতার একটা ফোকর চ্যানেল, তারা যেহেতু যারা অভিযুক্ত হয়ে ধরা পড়েছে তাদের মধ্যে একজন বিহারের বাসিন্দা কলকাতায় ছিল, অতএব কলকাতার লিঙ্ক খুঁজে পেয়ে কলকাতা কিভাবে ভারত বিরোধী শক্তির, সন্ত্রাসবাদীদের তীর্থক্ষেত্র, মৃগয়াক্ষেত্র হয়ে উঠছে, সেই পুরনো কথা এই সুযোগে আবার নতুন করে বলে বাজার গরম করার চেষ্টা করছে। দেখুন, আমি গত দুদিন ধরে ব্যাপারটার দিকে নজর রেখেছি, খবর নেওয়ার চেষ্টা করেছি। প্রথম আপত্তি আমার যেখানে, সেটা হচ্ছে কাকতালীয়ভাবে তারিখটা ছিল 13ই নভেম্বর, অর্থাৎ এই তারিখে 22 বছর আগে একটা বিভৎস সন্ত্রাসী হানার কবলে পড়েছিল ভারতীয় সংসদ, এবং আমাদের এই সংসদের সিকিউরিটি কিন্তু তাদের অসাধারণ বীরত্ব দেখিয়ে সেই আক্রমণ প্রতিহত করেছিল। তার সঙ্গে 2023-এর 13ই নভেম্বরের মিল খোঁজাটা কি কাকতালীয়ভাবে দুটো দিন এক হয়ে যাওয়া ছাড়া আর কিছু? ঠান্ডা মাথায় একটু ভেবে দেখা প্রয়োজন। উই মাস্ট নট লুজ আওয়ার সেন্স অফ প্রপোর্শন। 22 বছর আগের সেই অভিযান, সেই সন্ত্রাসী হানা যে শেষ পর্যন্ত কি হতে পারত কেউ বলতে পারে না। পাকিস্তানি মদতে, আইএসআইয়ের মদতে পাকিস্তানি জঙ্গি এবং ভারতীয় সশস্ত্র জঙ্গি, যাদের কাছে এসএলআর, মেশিন গান, গ্রেনেড নিয়ে তারা একেবারে সমরসজ্জায় সংসদের প্রাঙ্গণে ঢুকে পড়েছিল, কিন্তু মূল ভবনে ঢুকতে পারেনি। তার সঙ্গে দুটি ছেলের সংসদের লোকসভার ভিউয়ার্স গ্যালারি থেকে হনুমানের মতো লাফিয়ে পড়া এবং একটা ক্যানিস্টার থেকে নিরপরাধ হলুদ রঙের গ্যাস বের করা, কি কোনো তুলনা করা উচিত? তবু আমরা তুলনা করব, তার কারণ তুলনা না করলে টিআরপি হয় না।
সুতরাং এটা হচ্ছে আমার প্রথম আপত্তি। দ্বিতীয় কথা, এটা তো সিকিউরিটি ল্যাপস, এতে কোনো সন্দেহ নেই। আমাদের এখন যে পরিমাণ নিরাপত্তার ঘেরাটোপে সংসদকে ঘিরে রাখা হয়, যতগুলো ধাপ পেরিয়ে একজন সাধারণ দর্শনার্থীকে ভিউয়ার্স গ্যালারিতে গিয়ে বসতে হয়, তাতে ছুঁচ গলারও কথা নয়। এই রকম একটা অবস্থায় দুটি ছেলে জুতোর তলায় ক্যানিস্টার লাগিয়ে কি করে ভিউইং গ্যালারিতে বসে পড়ল, সেটা অবশ্যই তদন্ত হওয়া উচিত। কেন? এটা একটা সিস্টেমিক ফেলিওর, না হিউম্যান ফেলিওর, নাকি একটা ক্যালাস অ্যাটিচিউড থেকে ঘটনাটা ঘটেছে? এই সবই তদন্ত সাপেক্ষ। কিন্তু দেখুন, ওই একটি টেম্পল অফ মাদার অফ ডেমোক্রেসির পুরোহিতদের সেদিনকে তারা একেবারে হতচকিত হয়ে গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। বাংলার বিজেপি সাংসদ মালদার খগেন মুর্মু, তিনি সেই সময় 0 আওয়ারে কিছু একটা বলছিলেন। হঠাৎ তার পাশে ঝপাং করে একটি ছেলে এসে হাজির হয়, নামে তার অব্যবহিত পরে আরও একজন আরেকটু অন্যদিকে। খগেন মুর্মুকে দেখলাম চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রয়েছেন, কি করবেন সেটা বুঝতেই পারছেন না। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় যেন মনে হচ্ছে একটা পাথরের স্ট্যাচুর মতো আতঙ্কগ্রস্ত হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। অন্যদিকে ততক্ষণে এই দুটি ছেলেকে সাংসদেরা ঘিরে ফেলেছে এবং ব্যাপক মারধর শুরু করেছে। লাথি, চর, কিল, ঘুষি, কিছু বাদ নেই। আবার আমার একটা সবিনয় প্রশ্ন, যে জায়গাটার নাম আইনসভা, আইন রক্ষা করা যাদের কাজ, তারা কি আইন নিজেদের হাতে আইনসভার অন্দরে এমন নির্মমভাবে তুলে নিতে পারেন? নাকি সাংসদ বলে তাদের 7 খুন মাপ? কই, তারা তো এই দুটি ছেলেকে ধরে সোজা সংসদের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দিতে পারতেন। তা না করে তারা নিজেদের আসল চরিত্র, যেটা সংসদের বাইরে দেখতে মানুষ অভ্যস্ত, তার মহড়া এক প্রস্থ সংসদের ভিতরেও করিয়ে দেয়। আমরা জানি আমাদের সাংসদদের প্রাণের দাম একজন গড় ভারতীয়ের প্রাণের দামের চাইতে অনেক বেশি। আমরা এটাও জানি তিনি সংসদে গিয়ে চেঁচামেচি করবেন বলে প্রতি মিনিটে এদেশের কোষাগার থেকে কত কোটি টাকা জলে যায়। আমরা এটাও জানি একবার কোনো মতে সাংসদ নির্বাচিত হয়ে গেলে তোফা আরামে কিভাবে 5টা বছর কাটানো যায়। সরকারের দেওয়া বাড়ি, বিনে পয়সার বিদ্যুৎ, তেল, অ্যালাওয়েন্স, এখন তো বেশ মোটা দাগের মাইনে, প্লেনের টিকিট ফোকটে। আর একবার যদি 5 বছর দুগ্গা করে টিকে যেতে পারে, তাহলে তো সারা জীবনের মতো বিমানে এবং রেলে যাতায়াত ফ্রি। তার মানে আমাদের সাংসদরা
যারা আমাদের দ্বারা নির্বাচিত হয়ে আমাদের সেবা করার জন্য ওখানে গেছেন, তারা হচ্ছেন প্রিভিলেজড মিনিস্কিউল মাইনরিটি। এই গেল 2। 3 নম্বর, আমি দেখলাম যে একটি আমার ভ্রাতৃপ্রতিম কলকাতারই ছেলে দীপ্তাংশু চৌধুরী, একটি লেফটেন্যান্ট কর্নেল, কার্গিল হিরো, সে দেখলাম একটা টুইট করেছে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যে ভাগ্যিস অ্যাকিউজের মধ্যে কেউ একটাও মুসলিম নাম নেই, থাকলে যে কি পরিণতি হতো সেটা ভাবলে গায়ে কাঁটা দেয়। 22 বছর আগে যখন ওই রকম বীভৎস ঘটনা ঘটেছিল, তখন কিন্তু অটল বিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে এই ধরনের অসভ্যতা কংগ্রেস করেনি। আমার মনে আছে সংসদে দাঁড়িয়ে অটল বলেছিলেন যে এই ঘটনা যখন ঘটে তখন সোনিয়াজি ভাগ্যক্রমে তার বাড়িতে ছিলেন, আমি ছিলাম সংসদে আমার নিজের অফিসে। প্রথম ফোনটা আমি পাই সোনিয়াজির কাছ থেকে, এবং তিনি জানতে চান খুব উৎকণ্ঠার সঙ্গে, বাজপেয়ীজি হাউ আর ইউ। উনি বললেন, যে দেশে এই রকম একটা সংকট হলে বিরোধী দলনেত্রী প্রধানমন্ত্রীর কুশল জানার জন্য উদ্গ্রীব থাকেন, সেই দেশে গণতন্ত্রের কোনো ভয় নেই। আর এবার কি দেখলাম, 5টা রাজ্যের ভোটে কোণঠাসা হয়ে একের পর এক বিল যখন প্রায় স্টিম রোল করে বিজেপি পাস করিয়ে নিয়ে যাচ্ছে, একটা মুহ্যমান ডিমোরালাইজড অপোজিশন হঠাৎ হাতে চাঁদ পাওয়ার মতো করে এই ঘটনাটা পেয়ে গেল যে এবার বোধহয় খুব ভালো করে প্যাঁচে ফেলা যাবে। আফটার অল সংসদের সিকিউরিটি, এবং যথারীতি তারা ঝামেলা শুরু করেছেন। এবং এখন এই জমানায় যেটা নিয়ম দাঁড়িয়ে গেছে, যে বিক্ষোভ দেখালে, সংগঠিত বিক্ষোভ দেখালে তাকে তিরস্কার করা হয় না, তাকে সে দিনের জন্য সাসপেন্ড করা হয় না, একেবারে সামারিলি একটা সেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এই যে একটা প্রাতিষ্ঠানিক অসহিষ্ণুতা, এটাও কিন্তু এই জমানাতেই আমরা প্রথম দেখতে পাচ্ছি। গতকাল 15 জন এমপিকে একসঙ্গে সাসপেন্ড করে দেওয়া হলো, আর রাজ্যসভা থেকে একজনকে, এবং সেই তালিকায় এমন একজন ডিএমকের এমপি ছিলেন যিনি সেদিনকে তখন হাউসেই ছিলেন না, পরে সেটা অ্যাডেড হলো, একটা ভুল স্বীকার করে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো। আমার প্রশ্ন, প্রতিবাদের জায়গাগুলো সংকীর্ণ হতে 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 আজকে ভারতবর্ষ এমন একটা বিন্দুতে এসে পৌঁছেছে যেখানে যারা প্রতিবাদ করতে চায় সঙ্গত কারণে, ভুখা পেটে, চাকরির দাবিতে, নিরাপত্তার দাবিতে, ফসলের ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে, তাদেরও জন্য কোনো স্থান নেই। এবং আমি গভীরভাবে এই
সো কল্ড অ্যাকিউজদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম এই যে প্রতীকী ক্যানিস্টারের ধোঁয়া, তার পিছনে রয়েছে ভুখা পেটের আগুন। প্রথম কথা, এরা কোনো সন্ত্রাসবাদী দলের সদস্য নয়। তারা এমন একজন বীর সেনানীর ভক্ত যার নাম ভগৎ সিং। ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য। আমি ফেসবুক খুঁজে দেখলাম, গোটা চারেক ভগৎ সিং ফ্যান ক্লাব আছে, যার মধ্যে দুটো মনে হলো বোধহয় একটু সচল, এবং দুটোরই ফলোয়ার বলুন বা বলুন, মেম্বার বলুন, 4,200। এবং সেখানে ভগৎ সিং সংক্রান্ত চর্চা ছাড়া, তার ছবি ছাড়া, তার নানা রকম বাণী ছাড়া আর কিছুই আমি দেখতে পেলাম না। সুতরাং ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য হওয়াটা যদি ইউএপিএ অ্যাট্রাক্ট করে, তাহলে তো খুব দুর্ভাবনার কারণ আছে বলে আমার মনে হয়। দুরব্বর এ পর্যন্ত মোট 6 জনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করে সোজা এদের বিরুদ্ধে, পাছে উপরওয়ালার ঝাড় খেতে না হয় সেজন্য দিল্লি পুলিশ সোজা ইউএপিএ লাগিয়ে দিয়েছে। এই 6 জন ছেলে মেয়ের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেছেন? এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। কেউ কর্ণাটক থেকে, কেউ হরিয়ানা থেকে, কেউ মহারাষ্ট্র থেকে, কেউ বাংলা থেকে। বাংলার তিনি বিহারি, যাকে কিংপিন বলা হচ্ছে, ললিত ঝা নামের একটি যুবক। এরা সবাই, এরা যে একটা গুপ্ত আস্তানায় গিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা পরিকল্পনা করেছে এবং এটা এক্সিকিউট করার জন্য যা যা করণীয় একেবারে প্রফেশনালি সেটাও করেছে, রেকি করেছে। তারপরে যখন তারা বুঝেছে যে এই চাঁদ সওদাগরের বাসরগৃহের ছিদ্রটা কোথায়, সেই ছিদ্রের সদ্ব্যবহার করে তারা যা করার করেছে, তার জন্যে তাদের যা শাস্তি হওয়া উচিত তাই হোক। কিন্তু কথা হলো, তারা তো পুলিশকে বলেছে যে আমরা আমাদের যে আরাধ্য ভগৎ সিং, তাকেই অনুকরণ করার চেষ্টা করেছিল। তারই পথ, তারই দেখানো পথ অবলম্বনে আমরা এই সংসদে এই কাম্যটি করেছি। আপনাদের স্মরণে থাকতে পারে লালা লাজপত রায়ের খুনে অভিযুক্ত পুলিশ অফিসারকে মারতে গিয়ে ভুলক্রমে ভগৎ সিং একজন তরুণ প্রবেশনার ইংরেজ পুলিশ অফিসারকে মেরেছিলেন। তারপরে অনেক দিন আত্মগোপন করে থাকার পর তিনি দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে, যেখানে গ্যালারিতে কোনো লোক ছিল না, শুনশান, সেই রকম একটা জায়গায় 2টো হোমমেড বম ফাটিয়েছিলেন। প্রতীকী প্রতিবাদ ছিল সেটা। তবু ভগৎ সিংয়ের হাতে বম ছিল, এদের হাতে বম ছিল না। এবং এদের উদ্দেশ্য, পুলিশকে এরা যা বলেছে, এবং পুলিশ যেটা সাংবাদিকদের বলছে,
সেটা হলো ইউনানিমাসলি এদের সকলের বক্তব্য হলো যে বেকারির সঙ্গে জুঝতে 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 সম্পূর্ণ অপারগ হয়ে তারা মনে করেছে যে তাদের ভাগ্যনিয়ন্তা যারা, অর্থাৎ ভারতবর্ষের আইনসভা, লোকসভা, রাজ্যসভা, তাদের এই দুর্দশার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তাদের কাউকে মারা বা খুন করা এটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না। এমনকি হইহট্টগোলের পরে যখন লোকসভা বসলো তখন স্বয়ং স্পিকার সাহেব বললেন মেম্বারদের আশ্বস্ত করে, শুনুন আমি খবর নিয়েছি, এক্সপার্টরা আমাকে জানিয়েছে যে এই গ্যাসে কিছু নেই। কিন্তু এই প্রতীকী যে এই এমন একটা উপায়ে তারা প্রতিবাদটা জানালো এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তাদের ইস্যুটাকে ভারতবাসীর সামনে নিয়ে আসা। এবং সেদিক থেকে যদি দেখেন তাহলে তাদের উদ্দেশ্য 16 আনা সফল। কেননা আজ গত 72 ঘন্টা ধরে এই ঘটনাটা ছাড়া আর কোনো কিছু নিয়েই ভারতীয় মিডিয়া আলোচনা করছে না। ভারতীয় রাজনীতি আর কোনো ইস্যুকে কেন্দ্র করে আলোড়িত হচ্ছে না। সবাই ওই 13ই নভেম্বর সংসদে দুই হনুমানের লাফ এই নিয়েই আলোচনায় বিভোর। এই 6 জনের মধ্যে একটি মেয়ে আছে, হরিয়ানার মেয়ে, তার নাম নীলম। যদি অ্যাজিটেশন করার কোনো ব্যাকগ্রাউন্ড কারুর থেকে থাকে তাহলে একমাত্র এই মেয়েটিরই আছে। কেননা সে পুলিশের কাছে কবুল করেছে যে দিল্লিতে যখন ফার্মার্স অ্যাজিটেশন হচ্ছিল তখন সে তাতে সামিল হয়েছিল। যখন এই বিজেপি এমপির দুরাত্মার লালসার শিকার হয়ে আমাদের মহিলা কুস্তিগিররা যন্তর মন্তরে বসেছিলেন, সেই আন্দোলনেও তিনি সামিল হয়েছিলেন। কেন? তার মা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে আমরা খুব দরিদ্র পরিবারের মানুষ, কিন্তু মেয়েকে অনেক লেখাপড়া শিখিয়েছি। আমাদের মেয়ে এমএড, এমফিল, নিট ক্লিয়ার করেছে, চাকরি নেই। শখেদে বাড়িতে মাকে সে প্রায় বলতো যে মা আমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি লেখাপড়া করে ফেলেছি, আর দেখতে তো পাচ্ছ তার পরিণতি কি, আমার আর বেঁচে থাকারই কোনো অর্থ হয় না। বাকিদের মধ্যে এই ললিত ঝা, তিনি শিক্ষক, বিহার থেকে এসে প্রথমে বড়বাজার অঞ্চলে থাকতেন, তারপরে কোনো একটা স্কুলে চাকরি নিয়ে করে আছে। এছাড়া যারা, তাদের মধ্যে কেউ ইলেকট্রনিক অটো চালাত, কেউ কোনো প্লাম্বারের সহযোগী ছিল, যাকে আমরা ইংরেজিতে বলি মেনিয়াল জব, সেসব করত। এবং প্রত্যেকেই কিন্তু ক্লাস 12 পাস, দ্যাট ইজ দ্য ন্যূনতম যোগ্যতা। অতএব আমার সবিনয়ে মনে হয়, দেখুন, অপরাধের জন্য শাস্তি অপরাধী পাবে, এটা সভ্য দেশের নিয়ম। কিন্তু সভ্য দেশের এটাও নিয়ম হওয়া উচিত যে ধোঁয়া দেখে বিভ্রান্ত না হয়ে ধোঁয়ার পিছনে যে দিকে দিকে আগুন জ্বলছে, বিশেষ করে আনএমপ্লয়েড যুব সমাজের মধ্যে, অন্যদিকে যেভাবে
গণতান্ত্রিক প্রতিবাদের ক্ষেত্রগুলো সংকুচিত হতে 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 প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার অবস্থা। এটা শুধু যে দিল্লির ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা নিত্য এই ঘটনা ঘটতে দেখি। আজকেও শুভেন্দু অধিকারীকে সতীশ সামন্তর জন্মদিন পালন করার জন্য হাইকোর্টের সম্মতি নিয়ে সভা করতে হয়েছে। সুতরাং এটা হচ্ছে এই একটা অশনি সংকেত। সুনার দ্য রুলার্স or the politicians realize this, better for them. কেননা একটা সুপ্ত আগ্নেয়গিরির উপরে অনেক দিন ধরে পিকনিক চলছে। কখন যে কোথা থেকে কোন মুখটা খুলবে কেউ কি তা বলতে পারে? ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।